সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে যে বৈঠক করেছে তা বর্তমান গাজা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গাজায় গত এক বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধ, ইসরায়েলি সামরিক আগ্রাসন, মানবিক বিপর্যয় আর আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েন সবকিছুর মাঝে এই আলোচনাটি শুধু একটি কূটনৈতিক ঘটনা নয়, বরং ভবিষ্যতের সংঘাত বা সম্ভাব্য শান্তি উভয়েরই সম্ভাব্য নীল নকশা। হামাসের পক্ষ থেকে মোহাম্মদ দারবিশ, খালিদ মিশাল, খলিল আল হাইয়া, নিজার আওয়াদাল্লাহ, জাহের জাবারিন এবং গাজী হামাদ সহ শীর্ষ নেতারা এতে অংশ নেয়। তাদের এই সফরের মধ্য দিয়ে হামাস পরিষ্কারভাবে জানাতে চেয়েছে যে তারা প্রথম ধাপের যুদ্ধবিরতির শর্তাবলী বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধবিরতির প্রকৃত অর্থ তখনই বাস্তবায়িত হবে যখন ইসরায়েল তার অব্যাহত লঙ্ঘন বন্ধ করবে এবং জাতিসংঘ সমর্থিত পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় এসে চুক্তির প্রতিটি ধারা স্বচ্ছভাবে মানবে। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ইসরায়েলে ক্রমাগত শর্ত ভঙ্গের পরের পরিস্থিতি নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। কায়রো বৈঠকে হামাস একটি স্পষ্ট দাবি তোলে যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হলে প্রথমেই দরকার নিরপেক্ষ মনিটরিং ব্যবস্থা, যা মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর নেতৃত্বে পরিচালিত হবে। এই ব্যবস্থা ছাড়া ইসরায়েলের লঙ্ঘনগুলো শুধু অব্যাহতই থাকবে না, বরং সেগুলোকে ভবিষ্যৎ বৃহত্তর সামরিক আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে। যুদ্ধবিরতি শুরুর পর থেকেও ইসরায়েল যে ৩৪২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং শতাধিক মানুষকে আহত করেছে তা হামাসের এই শঙ্কার বাস্তব প্রমাণ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে যুদ্ধবিরতি চললেও গাজার উপর আক্রমণ থামেনি, বরং কিছু এলাকায় হামলার ধরন বদলে আরও সূক্ষ্ম ও লক্ষ্যভিত্তিক আক্রমণ হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করতে ইসরায়েল যে শর্ত আরোপ করেছে, অর্থাৎ সমস্ত বাকি মরদেহ উদ্ধার ও হস্তান্তর না হওয়া পর্যন্ত আলোচনা না করা, তা পরিস্থিতিকে আরও জটিল করেছে। গাজার প্রায় ৮০% এলাকা ধ্বংস হয়ে গেছে, বহু জায়গায় ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মরদেহ রয়ে গেছে এবং হামাসের উদ্ধার বাহিনী বহু এলাকায় প্রবেশই করতে পারছে না। বাস্তবিক পক্ষে হামাস যে ২০ জন জীবিত বন্দী ও ২৭ জনের মরদেহ হস্তান্তর করেছে তা নিজেদের সক্ষমতা ও সদিচ্ছারই প্রমাণ, কিন্তু ইসরায়েল আরও দাবি তুলছে, যা অনেক বিশ্লেষকের কাছে যুদ্ধবিরতিকে বিলম্বিত করার পরিকল্পিত কৌশল হিসেবে মনে হচ্ছে। ইসরায়েল যে দুটি মরদেহকে ভুল বা আগের পাওয়া বলে দাবি করছে তা নিয়েও রাজনৈতিক কৌশলের গন্ধ পাওয়া যায়, কারণ তাতে তারা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনাকে দীর্ঘায়িত করতে পারে এবং রাফা অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখার অজুহাত পেতে পারে। দ্বিতীয় ধাপে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গাজায় মোতায়েনের যে প্রস্তাব এসেছে তার নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত এবং নিরাপত্তা পরিষদে গৃহীত এই পরিকল্পনার লক্ষ্য গাজাকে আন্তর্জাতিক ব্যবস্থাপনার আওতায় এনে নিরাপত্তার একটি নতুন কাঠামো তৈরি করা, কিন্তু এর বিরোধিতা করছে হামাস সহ বহু ফিলিস্তিনি রাজনৈতিক শক্তি, কারণ তারা মনে করে আন্তর্জাতিক বাহিনী আসলে ইসরায়েলের জন্য নতুন ধরনের দখলদারি কাঠামো তৈরি করবে। এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট নয়, কারণ তারা চায় গাজার ভবিষ্যৎ প্রশাসনে তাদেরই প্রভাব থাকুক। মিশর, কাতার ও জর্ডানও চায় কোনো বিদেশি সেনা যেন এমনভাবে বক্তৃতার মতো উপস্থিত না থাকে যা গাজাকে আরেকটি দীর্ঘমেয়াদী সামরিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এদিকে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে রাফার তথাকথিত ইয়েলো লাইন এলাকায়। ওই এলাকা যুদ্ধবিরতির একটি অদ্ভুত ও বিতর্কিত চুক্তির অংশ, যেখানে ইসরায়েলি বাহিনী সীমিত পরিসরে সামরিক অবস্থান বজায় রেখেছে। হামাস বলছে তাদের কাসাম ব্রিগেডের বহু যোদ্ধা সেখানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন, খাদ্য ও চিকিৎসা নেই এবং তারা ইসরায়েলি নজরদারির মধ্যে আটকে আছে। মধ্যস্থতাকারীরা বলছে এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, কারণ ইসরায়েল এই সংকটকে যুদ্ধবিরতি ভাঙার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে। ইতিমধ্যে ইসরায়েল দাবি করেছে যে তারা ১৭ জন কাসাম যোদ্ধাকে হত্যা বা আটক করেছে, যারা নাকি একটি টানেলের মাধ্যমে বের হওয়ার চেষ্টা করছিল।
ইসরায়েলের এই বিবৃতি নিঃসন্দেহে যুদ্ধবিরতির উপর চাপ বাড়িয়েছে এবং এলাকার নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। কায়রো নিউজ জানিয়েছে, ইসরায়েল এই ঘটনাকে পুঁজি করে পুরো যুদ্ধবিরতি প্রক্রিয়া ধ্বংস করতে চাইছে। ঠিক একই সময় গাজায় মানবিক সহায়তার আরেকটি বড় অধ্যায় শেষ হয়েছে। GHF বা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অপারেশন বন্ধ হয়ে গেছে। এই সংস্থাটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে গঠিত এবং শুরু থেকেই তা নিয়ে ছিল তীব্র বিতর্ক। ইসরায়েলের বিশেষ অনুরোধে UNRWA-কে দুর্বল করার পরিকল্পনার অংশ হিসেবে এটি গঠিত হয়েছিল বলে আন্তর্জাতিক মহলে আলোচনা ছিল। GHF দাবি করেছে তারা 187 মিলিয়ন খাবার বিতরণ করেছে এবং তাদের মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু মানবাধিকার কর্মীদের মতে GHF এর কার্যক্রম ছিল অস্বচ্ছ এবং এর কার্যক্রম বহু ক্ষেত্রে ফিলিস্তিনিদের ক্ষতির কারণ হয়েছে। সহায়তা নিতে গিয়ে বহু ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন কারণ ইসরায়েল সহায়তা পয়েন্টগুলোর আশেপাশে আক্রমণ চালিয়েছে এবং GHF এর সহায়তা স্থানগুলো নিরাপদ ছিল না। এমনকি বড় বড় আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো GHF এর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছিল কারণ তারা সন্দেহ করত GHF আসলে ইসরায়েলি সামরিক পরিকল্পনার অংশ। নাভি পিল্লাইয়ের মতে GHF ছিল অমানবিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মানবিক কাঠামো, যা গাজাকে একটি প্রাতিষ্ঠানিক শূন্যতার দিকে ঠেলে দিয়েছে। GHF এর প্রস্থান গাজাকে আবারও আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল করে তুলেছে, কিন্তু UNRWA-কে পদ্ধতিগতভাবে দুর্বল করার ফলে এখন সহায়তা প্রবাহ আরও বিশৃঙ্খল হয়ে পড়েছে। গাজায় যুদ্ধবিরতির বাস্তবতা হলো এটি কার্যত একটি সীমিত বিরতি, যা প্রায় প্রতিদিনই লঙ্ঘিত হচ্ছে। 600 ট্রাক সহায়তার প্রতিশ্রুতি ছিল, কিন্তু বাস্তবে ঢুকছে অনেক কম। অনেকদিন 100 ট্রাকও ঢোকেনি। এতে করে উত্তর ও দক্ষিণ গাজা উভয় এলাকায় তীব্র দুর্ভিক্ষের মুখে পড়েছে। গাজায় পানি, খাবার, চিকিৎসা সবকিছুর সংকট স্থায়ী আকার ধারণ করেছে। যুদ্ধবিরতির সময়ও বিমান হামলা, ড্রোন স্ট্রাইক, স্নাইপার হামলা ও টার্গেটেড কিলিং চলেছে। ফলে সাধারণ মানুষ মনে করছে যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের আরেক রূপ চলছে। আন্তর্জাতিক পর্যায়ে এখন স্পষ্ট হয়ে গেছে যে ইসরায়েল দীর্ঘমেয়াদে গাজাকে একটি নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে রাখতে চায়, যেখানে হামাস দুর্বল থাকবে, রাজনৈতিক শূন্যতা বজায় থাকবে এবং বিদেশি বাহিনী দিয়ে একটি প্রভাবশালী নিরাপত্তা কাঠামো চাপিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের ভূমিকা এই পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা একদিকে কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি সমর্থন করছে, তো অন্যদিকে ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিক সমর্থন দিচ্ছে, যা যুদ্ধবিরতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। মিশর ও কাতার, যারা বাস্তবিক অর্থে যুদ্ধবিরতির মূল মধ্যস্থতাকারী, তারা চায় গাজার স্থিতিশীলতা ফিরুক, কিন্তু তাদের সক্ষমতা সীমিত, কারণ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপ তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। হামাসের অবস্থান স্পষ্ট, তারা যুদ্ধবিরতি চাইছে, কিন্তু কোনো অবস্থাতেই ইসরায়েলি বাহিনীর স্থায়ী উপস্থিতি কিংবা আন্তর্জাতিক বাহিনী দ্বারা গাজাকে নিয়ন্ত্রণ মেনে নেবে না। ফিলিস্তিনি জনগণের ভয়ও এখানেই। তারা শঙ্কা করছে দ্বিতীয় ধাপ হয়তো গাজাকে নতুন ধরনের দখলদারি ব্যবস্থার দিকে নিয়ে যাবে, যেখানে স্থানীয় জনগণ আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই জটিল পরিস্থিতিতে ভবিষ্যতের সম্ভাবনাগুলো জটিল হয়ে উঠছে। সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট হলো ইসরায়েল যদি রাফার সংকটকে অজুহাত হিসেবে ব্যবহার করে বড় আক্রমণ শুরু করে, তবে যুদ্ধবিরতি সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। অন্য একটি সম্ভাবনা হলো মধ্যস্থতাকারীদের চাপ ও আন্তর্জাতিক উদ্বেগের কারণে যুদ্ধবিরতি টিকে থাকতে পারে, যদিও তা সীমিত আকারে চলবে। তৃতীয় সম্ভাবনা হলো দ্বিতীয় ধাপ শুরু হবে, কিন্তু আন্তর্জাতিক বাহিনী ও প্রশাসনিক কাঠামো নিয়ে বড় কোনো রাজনৈতিক সংঘাত তৈরি হবে। সবচেয়ে কম সম্ভাবনা গাজায় একটি রাজনৈতিক সমাধান তৈরি হবে, যেখানে ফিলিস্তিনি জনগণের ভূমিকা থাকবে এবং ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত পূরণ করে বাস্তবিক শান্তির দিকে অগ্রসর হবে। সবশেষে বলা যায়, গাজার ভবিষ্যৎ আজ এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। যুদ্ধবিরতি টিকিয়ে থাকলেও তা ভঙ্গুর, ভেঙে পড়লেও তার ক্ষতি হবে ভয়াবহ। কায়রো আলোচনাটি শান্তির দিকে একটি ছোট্ট পদক্ষেপ, কিন্তু সেই পথটি অত্যন্ত কণ্টকাকীর্ণ। আন্তর্জাতিক রাজনীতি, ক্ষমতার ভারসাম্য, মানবিক বিপর্যয় এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুকে একসাথে বিবেচনায় না নিলে
গাজা কখনোই স্থায়ী শান্তি বা স্থিতিশীলতায় পৌঁছাতে পারবে না। গাজার জনগণ আজ যে দুঃসহ বাস্তবতার মধ্যে রয়েছে তা শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক অচলাবস্থা ও মানবিক ব্যর্থতার বহুমাত্রিক প্রতিফলন। এই পরিস্থিতি ভাঙতে হলে শক্তিশালী আন্তর্জাতিক ভূমিকা, ন্যায়ভিত্তিক রাজনৈতিক সমাধান এবং ফিলিস্তিনি জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়া ছাড়া কোনো পথ নেই। গাজায় শান্তির পথ তাই দীর্ঘ, ধীর, অনিশ্চিত, তবুও অপরিহার্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।